ওই চল। মিহি সকলের সামনে আমার শার্টের কলার ধরে টেনে উপরে নিয়ে গেল। সোজা আমার রুমে এসে আমার কলার ছেড়ে দরজা আটকে দিল। আমি মিহির দিকে তাকিয়ে দেখি মিহির দরজা আটকে ওড়নাটা কোমরে বাঁধলো। তারপর আমার দিকে এগিয়ে আসছে। দেখে বোঝা যাচ্ছে এখনো আমার উপর রেগে আছে। আমি বুঝতে পারছি আমাকে ধরতে পারলে নিশ্চিত খবর করে ছাড়বে। মিহি আমার দিকে এগোচ্ছে, আমি পিছে যাচ্ছি। এমন করতে করতে হঠাৎ আমি বিছানায় পড়ে যাই। আমি বিছানায় পড়তে মিহি দৌড়ে এসে আমার বুকের উপর বসলো। আমি ওকে উঠাতে গেলে 2 হাত দিয়ে আমার হাত দুটো চেপে ধরলো। আমি ওর রাগী চোখের দিকে তাকিয়ে ভয়ে চুপ করে গেলাম। তখন কি বলছিলি? আমার মুখের উপর না করলি কেন? ওই আমি কিছু করি নাই তো। এবারের মতো ছেড়ে দাও, আর কখনো তোমার কোনো কথাই না করবো না, প্লিজ। না, এত সহজে তোকে ছাড়বো না। আমাকে না জানিয়ে যেই কাজ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। হ্যাঁ, শাস্তি? কিসের শাস্তি? এই আমি না তোমার একটা মাত্র আদরের জামাই, আমাকে তুমি শাস্তি দিতে পারবে? কেন পারবো না? এই দেখ। বলেই আমার ঠোঁটের উপর আক্রমণ করলো। আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বলতে দিল না। মিহি কিস করছে কম, আমার ঠোঁটের উপর অত্যাচার করছে বেশি, মানে ঠোঁটে কামড় দিচ্ছে। আমি ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারতেছি না। যেই ছাড়াতে চাচ্ছি অমনি ঠোঁট কামড়ে ধরছে। হঠাৎ করে যেন মিহি বাগিনী হয়ে উঠেছে। মিনিট খানেক পর আমার শ্বাস নিতে পারছি না, তাই ছটফট করতে লাগলাম। আমার অবস্থা দেখে মিহি আমাকে ছেড়ে দিল, কিন্তু বুকের উপর থেকে নামলো না। আর একটু হলে তো মরেই যেতাম। এমন ভাবে কেউ ঠোঁটে কামড় দেয়? আমি দেই। বলেই আবার আক্রমণ করলো। এবার শুধু কিসি সীমাবদ্ধ থাকলো না, বলতে লজ্জা করছে বাকিটা ইতিহাস। আবার ইতিহাস বইতে খুঁজতে যায় না। এখন মিহি আমার বুকে শুয়ে আছে। শুয়ে শুয়ে ভাবছি কয়েক ঘন্টায় পুরো জীবনটা একটা অন্যরকম মোড় নিয়েছে। কারো জীবন এখন আমার জীবনের সাথে বাধা হয়ে গেছে। সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ। এখন সে আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গী। সবকিছু মনে করে কেমন যেন ভালো লাগছে, আবার লজ্জাও লাগছে। একটু আগে যা হয়ে গেল, এর মাঝে মিহি আমার বুকেই ঘুমিয়ে গেছে। আমিও এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙার পর ফোনটা হাতে নিয়ে টাইম দেখি, সন্ধ্যা হয়ে গেছে। মিহি এখন আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে আগেও দেখেছি। ওকে এই অবস্থায় দেখে মন চাচ্ছে যেন বসে ওকে দেখেই যাই। কিন্তু হঠাৎই আমার মনে পড়ে গেল আজকে আমাদের যাওয়ার দিন। তাই মিহিকে সাবধানে বুক থেকে নামিয়ে বালিশে শুয়ে দিলাম যেন ঘুম না ভাঙে। তারপর বাথরুমে চলে আসলাম ফ্রেশ হতে। সবকিছু গোছগাছ করে একেবারে নিচে নামলাম। উদ্দেশ্য খাবার খেয়ে রওনা দিব। নিচে আসতেই, কি ভাই, কেমন দিল? তোমার তো ভালোই এক্সপিরিয়েন্স আছে, বুঝে নাও। তবে এইটুকু বলতে পারি তুমি প্রথমবার ভাইকে যেমন দিয়েছিলে তার থেকে কয়েক গুণ বেশি দিয়েছে। আমিও কম চাই না। ভাবি লজ্জা পেয়ে চলে গেল। এরপর মাকে খাবার দিতে বললাম। সবাই বিভিন্ন কথা বলতে লাগলো, সাথে কিছু উপদেশ ফ্রি। হঠাৎই কেউ আমার কোলে বসে পড়ল এবং আমার হাত ধরে লোকমাটা নিজের মুখে নিয়ে নিল। এরপর আমার বুকে ঠেস দিয়ে চোখ বন্ধ করে চিবোতে লাগলো। চুলের স্মেলেই বুঝে গেলাম মিহি, তাই চুপ করে রইলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই হা করে আছে। মিহির কাণ্ড দেখে আর মিটিমিটি হাসছে। আমি তো লজ্জায় পড়ে গেলাম। কখনো এমন অবস্থার শিকার হইনি। লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। মিহি খাবার খেয়ে যেই চোখ খুলল, সামনে তাকিয়ে দেখে তার বাবা, মানে আমার শ্বশুরজি। এরপর আশেপাশে তাকিয়ে দেখে 2 ফ্যামিলির সবাই আছে। মিহি লজ্জা পেয়ে 2 হাতে আমার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকালো। মিহির এমন কাজে সবাই শব্দ করে হেসে উঠল। এরপর এক এক করে সবাই উঠে গেল। ভাবি যাওয়ার সময়, ভাই, আমার যাকে পেট পুরে খাইয়ে দিও, যেন 1 বছর থাকতে পারে, বলে হাসতে হাসতে চলে গেল। এই যে রাগিনী, উঠো, সবাই চলে গেছে। এই মিহি উঠো, পরে আমার দেরি হয়ে যাবে। হঠাৎ মনে হলো মিহি ফোপাচ্ছে, তার মানে মিহি কাঁদছে। আমি মিহির মুখটা বুক থেকে তুললাম। আমার ধারণাই ঠিক, মিহি কাঁদছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে দিয়ে বললাম কথাটা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, এক মুহূর্তও না। বলে আমাকে ঝাপটে ধরে আমার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আরে পাগলি, মাত্র 1 বছরের জন্যই তো। তাছাড়া 1 বছর পর আমি ফিরে আসলে সারা জীবনের জন্য আমি তোমার। মিহি কিছুতেই মানতে চাইছে না। অনেক বুঝিয়ে মিহিকে মানাতে হলো। এমনকি আমার ফ্যামিলি প্লাস মিহির ফ্যামিলির সবাই মিলে মিহিকে বোঝাতে হয়েছে। সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমার লেট হবে জেনে নাইমার বাকি সবাইকে চলে যেতে বলে, কিন্তু ওই আমার জন্য থেকে যায়। শ্বশুরের গাড়িতে বসে আছি আমি, মিহি ও নাইম। শ্বশুরজি গাড়ি চালাচ্ছে।
আমরা পিছনে বসে আছি, মিহি আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে, থামার কোনো নামগন্ধ নেই। আমি ওকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করছি। নাইম আমাদের দিকে একদিনে তাকিয়ে আছে। আমি বাম হাত দিয়ে ওর মাথার পিছনে একটা থাপ্পড় দিলাম। কি হলো এটা? শালা, একদম আমাদের ভালোবাসায় নজর দিবি না, ওই দিকে ফিরে বস। যা ভাগ হালা, তাকাবো না তোদের দিকে। আমি আমার শ্রাবণের সাথে কথা বলি। তাই কর, তবে ভুলেও আমাদের দিকে তাকাবি না। একসময় বাস স্ট্যান্ডে চলে আসলাম। মিহি এখনো আমাকে ছাড়ে নাই। নাইম গাড়ি থেকে নেমে শ্রাবণীর সাথে কথা বলছে। শ্বশুরজি বাসের টিকিট কাটতে গেছে। মিহির মুখ ধরে ওকে বুক থেকে উঠালাম। মিহি, কিছু কথা বলছি, মন দিয়ে শোনো। তুমি এখন আর আগের মতো নেই। আগে একটা পরিবারের অংশ ছিলে, কারোর মেয়ে, কারোর বোন ছিলে, কিন্তু এখন তুমি আরো একটা পরিবারের অংশ। এখন তুমি কারোর স্ত্রী, কারোর বৌমা, কারোর যা। এখন তুমি দুইটা পরিবারের অংশ। তুমি এখন আগের মতো চলতে পারবে না। তাছাড়া আমি, নাইম বা আমাদের ফ্রেন্ডরা কেউই এখানে থাকবো না। তাই তোমার কোনো বিপদে আমাদের কেউই আসতে পারবে না। তাই এমনভাবে চলবে যাতে আমাদের পরিবারের মান সম্মান ঠিক থাকে এবং নিজে যেন কোনো বিপদে না পড়ো। এখন থেকে তোমাকে সকল বাজে অভ্যাস ত্যাগ করতে হবে। আর কোনো বিপদে পড়লে আগে ফ্যামিলির সবাইকে জানাবে, নিজে কোনো সিদ্ধান্ত নিবে না। মাত্র তো একটা বছর, দেখতে দেখতে চলে যাবে। একটা বছর একটু কষ্ট করো, সারা জীবন আমরা সুখী থাকবো। বলে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ওর কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে দেখি নাইম ও শ্বশুরজি দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। শ্বশুরজি আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। এমন সময় মিহি এসে আবার আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আশেপাশে তাকিয়ে দেখি অনেকেই আমাদেরকে দেখছে। আমি দ্রুত মিহিকে গাড়িতে নিয়ে গেলাম। মিহি এমন পাগলামি করে না। পাগলি, তোমাকে একটু আগে বললাম, ফ্যামিলির সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করবে না। ওইখানে তোমার বাবা দাঁড়িয়ে আছে। তাছাড়া আমাদের বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক ফ্যামিলি মেম্বার ছাড়া কেউই জানে না। তুমি যদি এখন যেখানে সেখানে কাউকে জড়িয়ে ধরো, তাহলে লোকে নিশ্চয়ই তোমাকে ভালো কিছু বলবে না। তোমার সম্পর্কে মানুষের মনে একটা খারাপ ধারণা জন্মাবে, সাথে তোমার ফ্যামিলির সম্পর্কেও। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? একটা বছর একটু ধৈর্য ধরো, কষ্ট করে। এরপর কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। এই মিহি, এই শোনা, তাকাও আমার দিকে। মিহি আমার দিকে তাকালো। আমি ওর চোখ মুছে দিলাম। আমি 1 বছরের জন্য তোমার থেকে দূরে চলে যাচ্ছি। যাওয়ার আগে কি একটিবারের জন্য তোমার ওই রাগী মুক্তি দেখতে পাবো না? কি আর করা, বউ তো আমার মনের কথা বুঝে না। দেখি ওখানে গিয়ে আর কাউকে পাই কিনা। বলে গাড়ি থেকে নামতে নিলাম, কিন্তু নামতে পারলাম না। মিহি আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আবার বসিয়ে দিল এবং আমার মাথার পিছনে হাত দিয়ে শক্ত করে ধরে আমার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এমন ভাবে কিস করছে যেন কিস না, আমার ঠোঁট কামড়ে খেয়ে ফেলতে চাইছে। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু পারছি না। যেই ছাড়াতে চাইছি অমনি কামড় দিচ্ছে। মিনিট খানেক পর ছেড়ে দিল। আর কখনো এই মুখে কারো নাম নিবি না। এরপরে অন্য কারো নাম মুখে নিলে তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। এবার আমি ওকে শক্ত করে ধরে ওর ঠোঁটে আক্রমণ করলাম। মিনিট খানেক পর ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে, মনে থাকবে সোনা, নিজের ফ্যামিলির সকলের খেয়াল রাখবে আর ভালো করে লেখাপড়া করবে। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে নেমে পড়লাম। জানি এখন কান্না করবে আর আমি ওর কান্না দেখতে পারবো না। সোজা গাড়িতে এসে নিজের সিটে গিয়ে বসলাম। এখন নিজেরই কান্না পাচ্ছে। কি করে থাকবো সবাইকে ছেড়ে? পরপরই নাইম আসলো। ওর সিট আমার পাশেই। নাইমেরও মন খারাপ। তাছাড়া ফোন রেখে আসছি, ওখানে ফোন ব্যবহার করা নিষেধ। এসব বিভিন্ন জিনিস চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে গেলাম। হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। সকাল হয়ে গেছে। বাস থেকে নেমে আরো 1 ঘন্টা জার্নি করে ট্রেনিং সেন্টারে পৌঁছালাম। ওখানে গিয়ে হারামিগুলোর সাথে দেখা হলো। এরপর ফ্রেশ হয়ে সবাই মিলে আশেপাশে ঘোরাঘুরি করলাম। কাল থেকে ট্রেনিং শুরু হবে। রাতে ডিনার করে যে যার ক্যাম্পে গিয়ে ঘুমালো। আমি শুয়ে এদিক ওদিক মোড়ামুড়ি করছি। ঘুম যেন আজ আর আসছে না। সকলের কথা মনে পড়ছে, বিশেষ করে মিহির কথা। না জানি সে কি করছে। এভাবে দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। আজকে আমাদের ট্রেনিং শেষ হলো। এইভাবে একটু আগে আনুষ্ঠানিকভাবে সম্মানী দিয়েছে আমাদেরকে, প্লাস শপথ পাঠ করিয়েছে। সকলের হাতে এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে। আমাদের টিমের লিডার আমি। এটার নাম। আমরা সবাই আমাদের ক্যাম্পে ফিরে আসলাম। ফ্রেশ হয়ে সবাই মিলে ঘুরতে বেরোলাম। ঘোরাঘুরি শেষে মার্কেটে গেলাম। সেখান থেকে
ফোন ও ফ্যামিলির সকলের জন্য জামা কাপড় নিলাম। ক্যাম্পে ফিরে ফ্রেশ হয়ে আব্বুর কাছে ফোন দিলাম। 1 বছরে মাত্র 3 বার কথা হয়েছে সকলের সাথে। আব্বু ফোন রিসিভ করলো। আব্বু কেমন আছো? কে? মেঘ। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোমার আশেপাশে আম্মু, ভাবি, মিহি কেউ আছে নাকি? না, আমি তো এখন কলেজ মোড়ে আছি। কেন, কি হয়েছে? আর এটা কার নাম্বার? এটা আমার নাম্বার, আজই নিয়েছি। আমাদের ট্রেনিং শেষ, কাল বাসায় ফিরবো। আমি এখনই বাসায় গিয়ে ওদের সবাইকে বলছি। আরে না না, সবাইকে সারপ্রাইজ দিব, কাউকে জানাবে না। ভাইকে কাল ছুটি নিতে বলবা। আর একটা কথা, কি? আমি একটা বাইক কিনবো। আমার কাছে কিছু আছে আর কিছু লাগবে। আমার অ্যাকাউন্টে কিছু টাকা ডিপোজিট করে দাও। আচ্ছা, একটু ওয়েট কর। 1 ঘন্টার ভেতরেই তোর অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। ওকে, রাখছি। সাবধানে চলাফেরা করবে। হুম। ফোন রেখে হারামিদের কাছে গেলাম। সবাই ফোন কিনেছে, তাই সবাই ফোনে কথা বলছে। কেউ মা বাবার সাথে, কেউ গার্লফ্রেন্ডের সাথে। সকলের কথা বলা শেষে সবাইকে জানালাম একটু পরে আবার মার্কেটে যেতে হবে আমার বাইক কেনার জন্য। আমার কথা শুনে হারামিরা আবার ওদের বাবার কাছে ফোন দিয়ে টাকা চাইলো। এরপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। ঘন্টা 2 পর সবাই আবার মার্কেটে গেলাম। বাইক কিনে রেস্টুরেন্ট থেকে ডিনার করে জলদি জলদি ফিরে আসলাম। শোন, সবাই গিয়ে ঘুমিয়ে পড়বি, আর রাত 2:30 অ্যালার্ম দিয়ে রাখবি। 3টার দিকে রওনা দিব। আর তোরা যদি সকালে রওনা দিতে চাস তাহলে কিছু বলার নেই। ওই হারামি চুপ, সবাই একসাথে যাব। ওকে, যে যার ক্যাম্পে যা। এরপর সবাই যে যার ক্যাম্পে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কাল একেবারে কলেজে যাব মিহির ক্লাস চলাকালীন। সেখানে গিয়ে মিহিকে সারপ্রাইজ দিব, তারপর ওকে নিয়ে বাসায় যাব। পরিকল্পনা মাফিক রাত 3টার দিকে যার যার বাইকে করে রওনা দিলাম। সকাল 10:30টার দিকে কলেজে পৌঁছালাম। মাঝে একটা হোটেলে ব্রেকফাস্ট করেছি। কলেজ কেটে গিয়ে হর্ন দিচ্ছি কিন্তু খুলছে না। আমার কেমন যেন লাগছে। মন বলছে মিহির কোনো প্রবলেম হয়েছে। আমি তাড়াতাড়ি করে নাইমকে শ্রাবণীর নাম্বারে কল দিতে বললাম। বাইক সাইডে দাঁড় করিয়ে আমি নাইমের থেকে ফোনটা নিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। কয়েকবার ট্রাই করার পর রিসিভ করলো। নাইম, নাইম ওরা মিহির। শ্রাবণী, আমি মেঘ বলছি। কি হয়েছে আমার মিহির? আর কোথায় তোমরা? ভাই, আমরা লাইব্রেরিতে। কলেজের ভিপি এর ভাই মাহির সাথে ঝামেলা করছে। কি? গেটের দারোয়ান কই গেছে? গেট খুলছে না কেন? ভাইয়া, গেট ওদের লোক বন্ধ করে দিয়েছে। জলদি আসেন, না হলে ওরা মিহিরকে কোনো বড় ক্ষতি করে দিবে। ওকে, আমি আসছি। ফোন নাইমকে দিয়ে জলদি করে আমার বাইকের কাছে গেলাম। তারপর ব্যাগ থেকে গান বের করে সাইলেন্সার লাগিয়ে নিলাম। সাথে 2টা এক্সট্রা ম্যাগাজিন নিলাম। 3টা ম্যাগাজিনে 17টা করে মোট 51টা বুলেট আছে। ওরাও আমার দেখা দেখি নিজেদের গান বের করে লোড করে নিল। আমি ভিতরে যাচ্ছি, তোরাও আমার পিছে পিছে আয়। গানটা কোমরে গুজে গেট টপকালাম। গেট টপকে দেখি গেটের পাহারায় 7 জন রয়েছে। আমি ওদের সকলের 2 হাঁটুতে একটা একটা করে গুলি করে দিলাম। আমার পিছনে নাইম আসছিল। এদেরকে 2 জনে সামলা, যেন কারো মুখ থেকে শব্দ বের না হয় বলে আমি লাইব্রেরির দিকে দৌড় দিলাম। লাইব্রেরির কাছে গিয়ে গানের ম্যাগাজিন বদলে নিলাম। এরপর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে যা দেখলাম তাতে আমার রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কারণ পুরো 13টা ছেলে মিহিকে গোল করে ঘিরে ঘুরছে। তার ভিতরে একজন মিহির ওড়না ধরে টানছে। মিহি ওড়নার অন্য প্রান্ত ধরে আছে। আর লাইব্রেরির সকলে এই দৃশ্য উপভোগ করছে। আমি চিৎকার করে ডাক দিলাম, মিহি। মিহি ওড়না ছেড়ে একটা ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। অজর ধারায় কান্না করছে। আমাকে এমনভাবে জড়িয়ে ধরছে যেন নিজের সুরক্ষিত স্থানে পৌঁছে গেছে। ওরা ওরা আমার সাথে। চুপ, কিছু বলতে হবে না, শুধু দেখো ওদের কি অবস্থা করি। ওই তুই কে বে? আমাদের শিকারে ভাগ বসাচ্ছিস? যে ছেলেটা মিহির ওড়না ধরে টানছিল সেইটা বলল আমাকে। আমি রাগ কন্ট্রোল করতে না পেরে কোমর থেকে গানটা বের করে ওর 2 পায়েরই 3টা জয়েন্টে 3টা করে গুলি করলাম। এটা দেখে বাকি ছেলেগুলো প্লাস লাইব্রেরিতে উপস্থিত সবাই লাইব্রেরি থেকে বেরোনোর জন্য ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কেউ বেরোতে পারলো না। কারণ গেটে আমার বন্ধুরা গান হাতে দাঁড়িয়ে আছে। এদিকে যাকে গুলি করছি সে চিৎকার করে কান্না করছে।
আমি শার্ট পরেছিলাম, শার্টটা খুলে মিহির শরীরে জড়িয়ে দিলাম। এরপর মিহিকে ছাড়িয়ে ওই ছেলেটার কাছে গেলাম। ওর মুখের ভিতরে গান ভরে বললাম, চুপ। মুখ দিয়ে শব্দ বের হলে সোজা উপরে পাঠিয়ে দিব। ওই এর সাথে আর কে কে ছিলি আমার সামনে এসে দাঁড়া। আমার যদি তোদেরকে খুঁজে বের করতে হয়, তবে তোদের খুঁজে বের করতে যতটুকু সময় লাগবে ওইটুকুই তোদের আয়ু। খুঁজে বের করতে পারলে কোনো কথা বলার সুযোগ পাবি না। আমার কথা শুনে সবগুলো ভিড়ের মাঝ থেকে ছুটে এসে আমার পায়ে পড়ল। ভাই, আমাদের মাফ করে দেন, আর জীবনেও এমন ভুল হবে না। ওই চুপ। মাফ করব কি করব না পরে দেখা যাবে। আগে তোদের টিমের সকল সদস্যদের ক্যাম্পাসে ডাক। একজন বাকি থাকলে তোদের সকলের প্রাণের ঝুঁকি আছে। বলে যাকে গুলি করেছিলাম ওর পা ধরে টানতে টানতে ক্যাম্পাসে নিয়ে গেলাম। ওই হালাই তো যন্ত্রণায় চিৎকার করছে। ওর এই চিৎকার আমার রাগের মাত্রা আরো বাড়িয়ে তুলছে। মারলাম ওর মিড পয়েন্টে এক লাথি। এক গগন বিদারী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। নাইম, যা প্রিন্সিপাল আর ভিভিকে ধরে নিয়ে আয়। নাইম ও রাকিব গেল তাদেরকে আনতে, আর আমি পানি মেরে ছেলেটার জ্ঞান ফিরালাম। সে শুয়ে কাতরাচ্ছে। কিছুক্ষণ পর শুধু প্রিন্সিপালকে নিয়ে ফিরে আসলো। প্রিন্সিপাল এসে দেখে ছেলেটার প্যান্ট সম্পূর্ণ রক্তে ভিজে গেছে এবং শুয়ে কাতরাচ্ছে। ওর এই অবস্থা দেখে প্রিন্সিপাল রেগে গেল এবং দৌড়ে ছেলেটির কাছে গেল। তোর এই অবস্থা কে করেছে বাবা? শুধু বল আমাকে, তারপর দেখ তার কি করি। কিন্তু ছেলেটা শুধুই কাঁদছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে, কোনো কথা বলছে না। এই, ওর এই অবস্থা কে করেছে? আমি করছি। ইউ বাস্টার্ড, তুই জানিস ওকে? ও আমার ভাইয়ের ছেলে। তোকে তো আমি। বলে আমার কাছে এসে আমাকে থাপ্পড় মারতে গেল। আমি ওনার হাতটা ধরে ফেললাম। হাতটা ঝাড়ি দিয়ে ফেলে দিয়ে উল্টো সর্বশক্তি দিয়ে ঠাস ঠাস করে একটা থাপ্পড় দিলাম। উনি মাটিতে পড়ে গেল। চুপ করে ওই জায়গায় বসে থাক। ওই যা করেছে তার সত্ত্বেও এখনো বেঁচে আছে, ওইটা ওর ভাগ্য। আর তোর প্রিন্সিপালগিরি বের করছি আজ। প্রিন্সিপাল থাপ্পড় খেয়ে একে তো সামলাতে পারেনি, তার উপর ক্যাম্পাসের সকল স্টুডেন্টদের সামনে লজ্জায় অপমানে উনি একেবারে চুপ করে গেলেন। নাইম, যা তো সব সারপ্লাস স্টুডেন্টদের ক্যাম্পাসে ডেকে নিয়ে আয়। এরপর ওদের টিমের সকলের ফ্যামিলিকে ফোন করে কলেজে ডেকে নিয়ে আসলাম। এরপর ওরা আজ পর্যন্ত যে সকল অপরাধ করছে সব স্বীকার করতে বললাম উপস্থিত সকলের সামনে। সব শেষে দেখা গেল ওরা ড্রাগসের ব্যবসা করে, সাথে বেশ কয়েকটা রেপ কেসও আছে ওদের নামে। সবকিছু শেষে জানতে পারলাম ওদের লিডার এই কলেজের ভিপি। তাছাড়া ওরা যতগুলো রেপ কেসের সাথে জড়িত সবগুলো থেকে ছাড়া পেয়েছে কলেজের প্রিন্সিপালের জন্য। ওরা যখন নিজেদের সকল অপরাধ স্বীকার করছে তখন কোথা থেকে ভিপি আসলো? ভিড় কাটিয়ে যখন সামনে আসলো দেখে সবাই নিজেদের অপরাধ স্বীকার করছে, এমনকি ভিপি অপরাধগুলো বলে দিচ্ছে। রাকিব ওদের সামনে বসে রেকর্ডার ধরেছিল, তাই ভিপি তেড়ে গেল ওর দিকে, গিয়ে লাথি দিয়ে ওকে চেয়ার থেকে ফেলে দিল। আবার মারতে গেলে ওর ডান পায়ে একটা গুলি ছুড়লাম। এরপর ওর শরীরের সকল গুরুত্বপূর্ণ অঙ্গে গুলি করে ম্যাগাজিনটা খালি করে দিলাম। শেষ গুলিটা ওর কপালে করলাম। এটা দেখে অনেকে জায়গায় অজ্ঞান হয়ে গেল। ক্যাম্পাসে নীরবতা ছেয়ে গেল। এরপর ওদের সকলকে জেলে পাঠিয়ে দিলাম সারা জীবনের জন্য, সাথে প্রিন্সিপালকেও। যতদিন বেঁচে থাকবে কোনো কারোর সাথে দেখা করতে পারবে না, এমনকি ফ্যামিলির কারোর সাথেও নয়। বাকি জীবনটা জেলে বসিয়েই কাটিয়ে দিতে হবে, কেননা আমি চাকরির আগেই সিনিয়র অফিসারদের দিয়ে আমার দেওয়া চুক্তিপত্রে সাইন করিয়ে নিয়েছিলাম। সেখানে আমার শাস্তি দেওয়ার বিষয়টিও ছিল। ওদের সকল স্বীকারোক্তি রেকর্ড করেছিলাম, তার 3 কপি করে। 1 কপি কমিশনার স্যারের মাধ্যমে সিনিয়র অফিসারদের কাছে পাঠিয়ে দিলাম, 1 কপি নিজেদের কাছে রেখে দিলাম, আর 1 কপি ওদের ফ্যামিলিকে দিয়ে দিলাম। সবকিছু কমপ্লিট করতে করতে রাত হয়ে গেল। এতক্ষণে মিহি আমার সাথে ছিল। কখনো আমাকে জড়িয়ে ধরে বা কখনো আমার হাত জড়িয়ে ধরে বেচারি অনেক ভয় পেয়ে গেছে। তারপর সবকিছু শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। মেঘ, চলো, আজ তোমরা আমাদের বাসায় যাবে। না বাবা, আজ না, 1 বছর ফ্যামিলির কারোর সাথে দেখা হয়নি, তাই আগে বাসায় যাব, পরে একদিন যাব বলে আমি মিহিকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বেচারি সেই থেকে কেঁদেই চলেছে, থামছেই না। বাইকে বসেও আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। সত্যি খুব ভয় পেয়ে গেছে। আসলে ওর সাথে যা হয়েছে তাতে যে কোনো মেয়েই ভয় পেয়ে যাবে। তাছাড়া আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে ভুলটা আমারই। ওকে যদি শান্তশিষ্ট না হতে বলতাম, যদি সেই আগের মতো রাগী প্লাস গুন্ডি থাকতো, তাহলে ওর দিকে কেউ চোখ তুলে তাকাবার সাহস পেত না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই
সেকেন্ডের ভিতর দরজা খুলে গেল। দরজা খুলে আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কপালে সারা মুখে চুমু দিতে থাকলো, সাথে কান্না করছে। আমিও আম্মুকে জোরে জড়িয়ে ধরলাম। আম্মু, আমি চলে আসছি তো, আর যাব না তোমাদের ছেড়ে। আচ্ছা এখন ছাড়ো আর মিহিকে নিয়ে ঘরে যাও। আমি মিহির কথা বলতেই আম্মু মিহির দিকে খেয়াল করলো, আমাকে ছেড়ে মিহির কাছে গেল। কি হয়েছে আমার মেয়েটার? চোখ মুখের এমন অবস্থা কেন? আচ্ছা এসব বাদ দাও তো, আগে ওদের ভিতরে আসতে দাও। যা, তোরা গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি ভিতরে গিয়ে সবার কাছে ভালো মন্দ জিজ্ঞেস করে মিহির দিকে একবার তাকিয়ে রুমের দিকে রওনা দিলাম। মিহিও আমার পিছন পিছন আসতে লাগলো। রুমে এসে শরীরটা বিছানার উপর এলিয়ে দিলাম। মিহি এসে ব্যাগটা রেখে সোজা ওয়াশরুমের দিকে যেতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। তারপর আমিও ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। মিহি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করতে গেল। আমি দৌড়ে গিয়ে দরজায় হাত দিলাম। মিহি দরজার আড়াল থেকে মুখ বের করলো। আমাকে দেখে দরজা খুলে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে নিল। আমি দেওয়ালে হাত দিয়ে ওকে বাধা দিলাম। মিহি মাথা নিচু করে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমাকে ভিতরে যাওয়ার পথ করে দিল। আমি জলদি করে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করার শব্দ শুনে মিহি আমার দিকে তাকালো। আমি বেশ ভালো করে বুঝতে পারছি মিহি আমার উপর অভিমান করে আছে। আমি ওর দুই পাশে দুই হাত রেখে, কি কথা বলবেন আমার সাথে? মিহি সে আগের মতো মাথা নিচু করে চুপ করে আছে। আচ্ছা কথা দিচ্ছি, আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, গেলেও তোমাকে সাথে করে নিয়ে যাব। আবারও চুপ। এবার ওর থুতনি ধরে মাথাটা উঁচু করে ধরলাম। মিহি তাকাও আমার দিকে। আমি বলছি তাকাও আমার দিকে, চোখে চোখ রেখে তাকাও। মিহি এবার কিছুটা কেঁপে উঠল এবং চোখ তুলে চাইলো আমার দিকে। কিছু দেখতে পাচ্ছ আমার চোখে? দীর্ঘ 1 বছর তোমাকে দেখতে পারিনি, তোমার ছোঁয়া পাইনি, তোমার মুখে ভালোবাসি কথাটাও শুনতে পারিনি। আমি কি সেখানে সুখে ছিলাম? তারপর আজ যখন ভাবলাম তোমাকে না জানিয়ে এসে চমকে দেব, সেখানে কি ঘটে গেল জানো? কাল রাতে ঘুমাতে পারিনি তোমার কাছে ফেরার উত্তেজনায়। রাত 3টায় রওনা দিয়েছি। এখানে এসে দেখলাম কেউ তোমার সম্মানহানি করতে চাইছে। আসছি থেকে একটিবার তোমার সেই হাসি মুখটি দেখতে পেলাম না। যেখানে আমার অভিমান করে থাকার কথা, সেখানে উল্টো তুমি অভিমান করে আছো। আমি কি এতটাই অপরাধী তোমার কাছে? বলে হাঁটু ভেঙে মিহির পায়ের কাছে বসে পড়লাম। মিহির এমন ব্যবহার আমি মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। একটু পর মিহি হাঁটু ভেঙে আমার সামনে বসে আমাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে শুরু করলো। একটু পর কিছুটা শান্ত হয়ে বলল, আমাকে মাফ করে দাও সোনা। আসলে আমাকে ছেড়ে চলে যাওয়ার তোমার উপর খুব অভিমান হয়েছিল, যার কারণে একটা দিন তোমাকে না দেখলে, তোমার সাথে কথা না বললে থাকতে পারি না। সেখানে 1টা বছর তোমাকে ছাড়া কাটাতে হয়েছে। এই 1টা বছরে প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়তো, আর অভিমানটা আরো বেড়ে যেত। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমার ফিরে আসার আশায় চেয়ে থাকতাম। কলেজে যাওয়াও ছেড়ে দিয়েছিলাম। আজ হঠাৎ শ্রাবণী ফোন করে কলেজে যেতে বলল। কলেজে গিয়ে ওই ভিপির ভাইয়ের সাথে ঝামেলা হয়। তারপর ওরা আমার সাথে, আজকে তুমি যদি তখন না আসতে তাহলে আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম। ভয়টা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাই প্লিজ মাফ করে দাও সোনা, প্লিজ। আসলেই তো ওর সাথে যা কিছু হয়েছে তা এত সহজে কেউ কাটিয়ে উঠতে পারবে না। তাছাড়া আমার উপর অভিমান করাটাও স্বাভাবিক। তাই ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, মাফ করতে পারি যদি কান্না থামিয়ে মুখে হাসি ফোটাও এবং আমার পাওনাটা পরিশোধ করো। মিহি আমার কথা শুনে আমাকে ছেড়ে দিল। ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। পরক্ষণেই রাগী চোখে আমার দিকে তাকালো। কিসের পাওনা? আমি কারো কোনো পাওনা টাউনা দিতে পারবো না বলে উঠে দাঁড়িয়ে দরজা খুলতে গেল। আমিও ঝটপট উঠে দাঁড়িয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই ভালো হচ্ছে না কিন্তু। কেন সুন্দরী, খারাপ কি হচ্ছে? 1 বছর পর কাছে পেয়েছি তোমায়, এত সহজে ছাড়ছি না বলে একটা ভিলেনি হাসি দিলাম। মিহি লজ্জা পেয়ে গেল। মিহির এমন লজ্জা পাওয়া দেখে ঠিক থাকতে পারলাম না। মুহূর্তের মধ্যে কোমর ধরে টান দিয়ে আমার একেবারে কাছে নিয়ে আসলাম। দুজনে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। তারপর এক হাত ওর মাথার পিছনে দিয়ে আরো কাছে টেনে 4 ঠোঁট মিলিয়ে দিলাম। দীর্ঘ 1 বছরের তৃষ্ণা মিটাতে থাকলাম। মিহি শুরুতে ছাড়া পাওয়ার চেষ্টা করলেও একটু পর নিজেই আমার উপর জোরালো হামলা চালালো। প্রায় 5 মিনিট যুদ্ধ চলল। দুইজনেরই দম ফুরিয়ে যাওয়ায় একে অপরকে ছেড়ে দিলাম। মিহি একটা লম্বা শ্বাস নিয়ে আবার আমাকে আক্রমণ করলো। এবার আমি নিজে ওর থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছি, কেননা মিহি এবার কিস করছে না, কিসের বদলে ঠোঁটে কামড় দিচ্ছে।
অনেক চেষ্টা করে ওর চুল ধরে পিছনে টেনে ওকে ছাড়ালাম। ততক্ষণে আমার ঠোঁট ফুলে কলা গাছ হয়ে গেছে। এটা আমাকে ছেড়ে যাওয়ার শাস্তি। ফের যদি আমাকে ছেড়ে কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করিস, মাথায় আনিস, তাহলে তোর ঠোঁট কেন, তোকেই আস্ত রাখবো না। বলেই দরজা খুলে বেরিয়ে গেল। আমি আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলাম। চেনাই যাচ্ছে না শুধু ঠোঁটের কারণে, আসলে ঠোঁট ফুলে হনুমানদের মতো হয়ে গেছে। শাওয়ার ছেড়ে দিয়ে নিচে দাঁড়ালাম। আহ কি শান্তি। স্নান সেরে বাইরে বের হয়ে দেখি মিহি মেডিসিন হাতে দাঁড়িয়ে আছে। এতক্ষণ লাগে ছেলে মানুষের স্নান করতে? সে কখন থেকে মেডিসিন হাতে দাঁড়িয়ে আছি। কোথায় লেখা আছে ছেলেদের স্নান করতে সময় লাগে না আর এত দরদ দেখাতে হবে না? নিজে কামড়িয়ে এখন আসছে দরদ দেখাতে। বলে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসলাম। মিহি তুলায় মেডিসিন লাগিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার ঠোঁটের উপর ঠেসে ধরলো। মেডিসিনের আকস্মিক প্রক্রিয়ায় মনে হলো কেউ আমার ঠোঁটে লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছে। আমি মিহির হাতটা টেনে আমার মুখের উপর থেকে টেনে সরিয়ে দিলাম। হাত সরিয়ে দিলাম, এক চিৎকার। ও মা গো! মিহি সাথে সাথে আবার আমার মুখ চেপে ধরলো। আমি ওকে আবার সরানোর চেষ্টা করছি, কিন্তু সরাতে তো পারলামই না। উল্টো মিহি রেগে গিয়ে আমাকে ঠেলে বিছানায় শুয়ে দিল এবং আবার বুকের উপর বসে ঠোঁটের উপর মেডিসিন চেপে ধরে আছে। একটু পর ঠোঁটে আর জ্বালা করছে না, তাই চুপ করে মিহির দিকে তাকালাম। দীর্ঘ 1 বছর পর সেই রাগী মুখটা দেখতে পেলাম, যেটা দেখে মিহির প্রেমে পড়েছিলাম। আমার চুপ করে শুয়ে থাকা দেখে মিহি আমার চোখের দিকে তাকিয়ে দেখলো আমি ওর দিকে তাকিয়ে আছি। মিহি লজ্জা পেয়ে গেল এবং আমার বুকে মাথা রেখে আমার উপর শুয়ে পড়ল। এতক্ষণে খেয়াল আসলো কেউ দরজা ধাক্কাচ্ছে। একটু খেয়াল করতেই বাইরে থেকে আম্মুর গলা শুনতে পেলাম। মেঘ, বাবা কি হয়েছে তোর? দরজা খোল। আমরা চুপ করে আছি, কেউ কোনো শব্দ করছি না। মিহিমা, দরজা খোল। মেঘ, কি হলো? মিহি আমার উপর থেকে উঠে আমার কপালে একটা কিস করে দরজা খুলতে গেল। এই দরজা খুলো না, শুধু বলো আমরা ঠিক আছি। কেন? কিছু বোঝে না যেন ফিটার খাওয়া শিশু। আমার ঠোঁটের কি অবস্থা করেছো দেখো, আমি এখন কিভাবে তাদের সামনে যাব। ও হ্যাঁ। এই একদম হাসবে না, যাও ওদেরকে বলো আমরা ঠিক আছি, দরজা খোলার দরকার নাই। কিন্তু তারা কারণ শুনতে চাইলে কি বলবো? যা খুশি বলবা, কিন্তু ভিতরে আসতে দিবে না। আমি ওয়াশরুমে গেলাম, তুমি যাও। মিহি দরজা খুললো। এতক্ষণ কি করছিলি? মেঘ কই? মেঘ এমন চিৎকার করলো কেন? কি হয়েছে ওর? আম্মু, মেঘ তো ওয়াশরুমে গেছে আর আমি ওকে এতদিন আমার থেকে দূরে থাকার শাস্তি দিচ্ছিলাম। মা চলো তো, এটা ওদের সিক্রেট ব্যাপার। ওই চলো তো, কতদিন পর দুজনে এক জায়গায় হয়েছে, কিছু একটা তো হবেই। মিহি ওদের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। ওরাও চলে গেল। মিহি এসে ওয়াশরুমের দরজায় টোকা দিল। মেঘ, সবাই চলে গেছে, বেরিয়ে এসো। আমি বেরিয়ে আসলাম। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে আমার ডিনারটা উপরে নিয়ে এসো। এই অবস্থায় তো আর নিচে যেতে পারবো না। হবে নাকি আরো একবার? এই না না বলে ঠোঁটের উপর হাত দিলাম। মিহি হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে গেল। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিনের ব্যস্ততায় খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই শুতেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। মিহির ডাকে ঘুম ভাঙলো। খাবার নিয়ে এসেছে, ডিনার করার জন্য ডাকছিল। আমারও ক্ষুধা লাগছিল, তাই উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। মিহি খাবারের প্লেট আনলো। খাবার দেখে বুঝলাম মিহি ডিনার করেনি, মনে হয় আমার সাথে করবে, তাই আমি কিছু না বলে খাওয়া শুরু করলাম। মিহিকে একবারের জন্য কিছু বলিনি, আর চোখে মিহির দিকে চেয়ে দেখি এর আগে ফোঁস করছে, যেন কিছু বললেই ছবল দিবে। আমি খাবার নিয়ে মুখে দিব, এমন সময় মিহি বিদ্যুৎ গতিতে এসে আমার হাত ধরে খাবার নিজের মুখে নিয়ে নিল। এরপর আমার কোলে বসে চুল মুঠি করে ধরলো। কিছু বলার আগে চুল ধরে ঝাঁকাতে লাগলো। আমি বললাম, গুন্ডি ইজ ব্ল্যাক। পাগলিটা খেপে গেছে। এই কি করছো? খাবার সময় কেউ কাউকে মারে? কেউ মারে না, কিন্তু আমি মারবো তোকে। আমি না খেয়ে আছি, তুই খাইয়ে দিবি বলে, আর এখন নিজে দিব্যি খেয়ে যাচ্ছিস। একবারও শুনলি না আমি খেয়েছি কিনা? তোকে মারবো না তো কি করব? রাক্ষস একটা! এত খাবার তুই একা খেতে পারিস? কথা না বলে চুপচাপ আমাকে খাইয়ে দে। এত কিছু বললো, কিন্তু আমার চুল ছাড়েনি। আচ্ছা আচ্ছা খাইয়ে দিচ্ছি, প্লিজ চুলগুলো ছাড়ো বলে 1 লোকমা ভাত ওর মুখে ধরলাম। মিহি চুল ছেড়ে আমার গলা জড়িয়ে ধরে খাবারগুলো মুখে নিল। আমি
মিহিকে খাইয়ে দিচ্ছি আর মিহি আমার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে খাবার খাচ্ছে। হঠাৎ বুকে কেমন ভিজা ভিজা মনে হলো। মিহির দিকে তাকিয়ে দেখি মিহি কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? জানো এই একটা বছর কিভাবে কাটিয়েছি? এইভাবে তোমার কোলে বসে তোমার হাতে খাবার খেতে খুব ইচ্ছে করতো, তোমাকে কাছে পেতে ইচ্ছে করতো, কিন্তু বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। এই পাগলি, আমি চলে এসেছি তো তোমার কাছে, আর কখনো তোমার থেকে দূরে যাব না। এখন থেকে রোজ তোমাকে এইভাবে খাইয়ে দিব, আর কখনো কাঁদবে না, বুঝেছো? এরপর ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। মিহি প্লেট নিয়ে নিচে চলে গেল। আমি বসে রেস্ট নিচ্ছি। একটু পর নাইমের কল দিল। কিরে, কি করিস রে শালা? কি আর করব, শালা নিজে তো বউয়ের সাথে রোমান্স করছিস, আমার কিছু একটা গতি করে দে ভাই। এখন তো জবও আছে ভাই, প্লিজ মিহিকে এবং আমার বাবাকে বলে আমার ও শ্রাবণীর বিয়ের ব্যবস্থা করে দে না। হাহা, দেরি সহ্য হচ্ছে না বুঝি? সবাই তো আর তোর বোনের মতো ফাস্ট না। দেখি তোর বোনকে বলে ও কি বলে। ভাই যেভাবে পারিস জলদি একটা ব্যবস্থা কর প্লিজ। আমি কথা দিচ্ছি, আমার ও শ্রাবণের বিয়ের ব্যবস্থা করে দিলে তোদেরকে সুইজারল্যান্ডে হানিমুনের ব্যবস্থা করে দিব। অফার ভালো, কিন্তু শালা এখন সারা বিশ্বে করোনা ভাইরাস, তার জন্য তো এখন কোথাও যাওয়া যায় না। আরে ভাই, সেটা তো বাস্তব জীবনে, তোর গল্পের মধ্যে তো ভাইরাস নাই, তাই সব জায়গায় যেতে পারবি ভাই, প্লিজ রাজি হ। দেখছেন বিয়ের জন্য কি শুরু করেছে? এমন সময় মিহি আসলো। ওই যে তোর বোন চলে আসছে, ওর কাছে দিচ্ছি, তুই নিজেই ওকে বল। ওই ওই কিছু বলার আগেই ফোন মিহির কাছে দিয়ে বললাম, তোমার ভাই। এরপর মিহি কথা বলতে বলতে বেলকনিতে চলে গেল। আমি বিছানায় বসে ওর জন্য অপেক্ষা করছি, কিন্তু ওনার আসার কোনো নামগন্ধ নাই। প্রায় 20 মিনিট পর মিহি আসলো। আমার সামনে এসে আমার দিকে ফোনটা বাড়িয়ে দিল। আমি ফোন বাদ দিয়ে ওর হাত ধরে হ্যাঁচকা টান দিলাম। মিহি আমার বুকে এসে পড়ল। আমি সাথে সাথে একে জড়িয়ে ধরে পাল্টি খেলাম। এখন আমি উপরে, মিহি আমার নিচে। আমি 2 হাত দিয়ে মিহির 2 হাত চেপে ধরে আছি। মিহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। এখন কই যাবে সুন্দরী? মনে আছে 1 বছর আগে আমাকে কি করেছিল? আজকে আমার পালা। আমার কথা শুনে মিহি যেন লজ্জায় ফেটে পড়ছে এমন অবস্থা। এই না, আজ অনেক। মিহিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিস করতে শুরু করলাম, কিন্তু মিহি নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করলো না, বরং আমার সাথে রেসপন্স করতে শুরু করলো। বাকিটুকু ইতিহাস। সকালে ঘুম থেকে উঠে দেখি মিহি আমার বুকে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থা, একদম শান্তশিষ্ট, কিন্তু ঘুম ভাঙলেই পুরো উল্টো। মিহির মুখের উপর কিছু চুল এলোমেলো হয়ে আছে, গোলাপি ঠোঁট যা আমাকে খুব করে টানছে। মনে হচ্ছে যেন একেবারে খেয়ে ফেলি। নিজেকে সামলাতে না পেরে কিস করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই মিহি জেগে গেল। কি হচ্ছে এসব সকাল সকাল? কি হবে, আমার বউকে আদর করছি, এটা হলো মর্নিং কিস। গুড মর্নিং মাই ডিয়ার ওয়াইফ। গুড মর্নিং ডিয়ার হাজবেন্ড বলে আমার বুক থেকে ওঠার চেষ্টা করলো। আমি ওকে জড়িয়ে ধরে, থাকো না আরো কিছুক্ষণ, কতদিন পর তোমাকে কাছে পেলাম, ছাড়তে মন চাইছে না। আমি তো পালিয়ে যাচ্ছি না, এখন ওঠো। আর কত বেলা হয়ে গেল? ওকে ছাড়তে পারি তার জন্য কিছু বকশিশ দিতে হবে। কি? কোনো বকশিশ আমি দিতে পারবো না। দেখি, আমাকে ছাড়ো। আগে তোমার ওই নরম ঠোঁটের একটা গরম চুম্মা দাও, তারপর ছাড়বো। বলে আরো জোরে মিহিকে জড়িয়ে ধরলাম। ওকে ওকে দিচ্ছি, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। মিহি আমার ঠোঁটের উপর একটা কিস করে ঝটপট উঠে পড়লো, কিন্তু বিছানা থেকে নেমে দেখলো ওর শরীরে কোনো কাপড় নাই। জলদি করে আবার কম্বলের তলে ঢুকলো। ঢুকে কম্বল মুড়ি দিয়ে লজ্জা ঢাকতে চাইছে। আমি মিহির এমন কাণ্ডে জোরে হেসে উঠলাম। মিহি এবার কম্বল থেকে মাথা বের করে আমাকে দেখলো। এরপর আমার উপরে চড়ে আমাকে মারতে শুরু করলো, কিন্তু আমার হাসি থামছে না। শেষে লজ্জায় আমার বুকে মুখ লুকালো, নিজেও হাসতে শুরু করলো। আমি হাসি থামিয়ে একটা টাওয়েল পরে নিলাম। এরপর মিহিকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটতে লাগলাম। এই কি হচ্ছে? পড়ে যাব তো। আমার জানটাকে আমি পড়তে দিব তুমি ভাবলে কি করে? তাই? তাহলে জান ছাড়া 1 বছর ছেলে কি করে? আরে সেটা তো কি হাওয়া ফুসব? কথা বলতে বলতে ওয়াশরুমে চলে আসছি। মিহি যেই কথাটি বলল অমনি আমি শাওয়ার ছেড়ে দিলাম। গায়ে জল পড়তেই মিহি নেমে যাওয়ার জন্য ছটফট করতে শুরু করলো। এবার ওকে নিচে নামিয়ে দিলাম।
নিচে নামতেই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করল। মিহির গায়ে কম্বল ছিল, আমি কম্বলটার এক প্রান্ত ধরে ফেললাম। মিহি কম্বলের টান অনুভব করার সাথে সাথে কম্বল চেপে ধরে দাঁড়িয়ে গেল। পিছনে ফিরে আমার দিকে রাগী চোখে তাকালো। আমার দিকে তাকানো মাত্রই একটা হ্যাচকা টান দিয়ে কম্বলটা নিয়ে নিলাম। মিহি নিজের দিকে তাকিয়ে ছোট্ট একটা চিৎকার দিল। দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরলো, এমনভাবে আমার সাথে চিপকে গেল যেন আমাকে ওর পোশাক বানাতে চাইছে। লজ্জায় আমার বুকে মাথা রেখে কাঁপছে। আমি একটু জোর করে ওর মুখটা তুললাম। শাওয়ার চলতে থাকায় এতক্ষণে দুজনে পুরো ভিজে গেছি। মিহির চুলগুলো ভিজে এলোমেলো হয়ে ওর মুখের উপর পড়েছে। আমি মুখটা তুলে ধরার সময় মিহি চোখটা বন্ধ করে নিয়েছে। ভাই যে বিয়ে করেছে এবং নিজের ওয়াইফকে ভেজা চুলে দেখেছে, সেই একমাত্র এই ফিলিংসটা পেয়েছে। আমি এক ধ্যানে ওর মুখটা দেখেই যাচ্ছি। একটু পর মিহি একটু একটু করে চোখ খুলল। চোখ মেলে দেখে আমি ওর মুখের দিকে চেয়ে আছি নিষ্পলকভাবে। এটা দেখে মিহি আরো বেশি লজ্জা পেয়ে গেছে, ফলে ওর মুখের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। বুকে জ্বালা টের পেয়ে বাস্তবে ফিরলাম। বুকে তাকিয়ে দেখি মিহি আমার বুকে কামড়ে দিয়েছে। আহ, এইভাবে কেউ কামড়ায়? রাক্ষসী কোথাকার। বেশ করেছি, কামড়িয়েছি। আমার জিনিস, আমি যা খুশি করব, তাতে তোমার কি? বললেই হলো আমার জিনিস। মগের মূল্য নাকি? মগের হোক বা বালতির, তাতে আমার যায় আসে না। আমার জিনিস মানে আমার জিনিস, বুঝেছিস? আমার দুই কান ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল কথাটা। আহ আহ, আরে লাগছে তো। আগে বল, সব আমার জিনিস কিনা? সব তোমার জিনিস। প্লিজ ছেড়ে দাও, প্লিজ। যাও, ছেড়ে দিলাম। এরপর যদি কখনো বলেছো তো তোমার খবর আছে। আর ভুলেও বলবো না, রাক্ষসী একটা। ওই কি বললি? আমি ওকে জড়িয়ে ধরে কিস শুরু করে দিলাম, কারণ এই মুহূর্তে ওই রেগে গেছে মনে হলো। আর ওকে থামানোর এই একটা মাত্রই উপায় আমার জানা আছে। এরপর দুইজনে স্নান সেরে রেডি হয়ে একসাথে নিচে আসলাম। মিহি আজকে একটু সাজগোজ করেছে। নিচে আসার সময় মিহি আমার হাত জড়িয়ে ধরেছিল। নিচে নামার সময় দেখি দুই পরিবারের সবাই প্লাস আমার হারামি বন্ধুগুলো নিচে বসে আছে। আমাদের আসতে দেখে সবাই হা করে পড়েছে। রাকিব কি যেন খাচ্ছিল, এটা ওর হাত থেকে পড়ে গেল। ভাইয়াকে দেখলাম ফোনে ছবি তুলতে লাগলো। তার দেখা দেখে হারামিগুলো ছবি তুলতে লাগলো, রাকিব বাদে। ওদের এমন একসাথে ছবি তুলতে দেখে মিহি মাঝপথে আমাকে জড়িয়ে ধরলো লজ্জায়। এটা দেখে নিচ থেকে ইসমাইল সিটি মারলো। দেখে রাকিব গান শুরু করলো, ধাক ধাক কান্নে লাগা ও মোরা জিয়ারের দানে লাগা। আমি সকলের সামনে মিহিকে কোলে তুলে নিলাম। নিচ থেকে বিভিন্ন শব্দ আসছে, কেউ কেউ সিটি দিচ্ছে, কেউ তালি দিচ্ছে, কেউ উহু উহু বলে শব্দ করছে। মিহি লজ্জায় আমাকে এমন ভাবে জড়িয়ে ধরছে যেন পারলে আমার বুকে ছিদ্র করে ভিতরে ঢুকে যায়। আমি মিহির লজ্জা পাওয়া দেখে জলদি করে নেমে গেলাম। আমারও লজ্জা করছিল, কারণ নিচে আমার বাবা মা, মিহির বাবা মা ছিল। মিহিকে কোলে নিয়ে নিচে তাকিয়ে তাদের দেখে এমন লজ্জায় পড়ে গেলাম, কারণ না পারছি তাদের সামনে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে, না পারছি মিহিকে নামিয়ে দিতে। ওই যে বলে না, জোশে হোশ হারিয়ে ফেলা, ওইটাই হয়েছিল তখন আমার মধ্যে। নিচে এসে মিহিকে নামিয়ে দিতেই মিহি দৌড়ে গিয়ে আমার মাকে জড়িয়ে ধরলো। এরপর মায়ের আঁচল টেনে নিজের মুখ ঢাকলো। মিহির এমন কাণ্ডে উপস্থিত সবাই গলা ফাটিয়ে হেসে উঠল। একটু পর সবাই ব্রেকফাস্ট করতে বসলাম। মহিলা 4 জনে খাবার দিচ্ছে। খাওয়া শুরু করতেই আব্বু বলতে শুরু করলো, তোমাদের যেই কারণে ডাকছিলাম, তোমাদের যেদিন ট্রেনিং এ যাওয়ার কথা ছিল সেদিন মিহি ও মেঘের রেজিস্ট্রি হয়েছিল। এখন আমরা চাই 2-1 দিনের ভেতরেই এদের বিয়ে দিতে, আর বিয়ের সব দায়িত্ব তোমাদের নিতে হবে। আঙ্কেল, আপনি শুধু বিয়ের ডেটটা আমাদের জানাবেন, বাকি সবকিছু আমরা সামলে নিব। এইসব নিয়ে কথা হচ্ছে এমন সময় আমি নাইমের দিকে তাকালাম। ও আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। একটু পর ইশারায় ওর বাবাকে দেখাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না ও কি বলতে চাইছে। আমি ওর দিকে আবালের মতো তাকিয়ে আছি। একটু পর নিজের প্লেটে শ্রাবণী নাম লিখে তার নিচে বিয়ে লিখে আমাকে প্লেটের দিকে তাকানোর ইশারা করলো। প্লেটের থেকে চোখ সরিয়ে নাইমের দিকে তাকাতেই ও নিজের বাপের দিকে ইশারা করলো। এখন ক্লিয়ার হলাম, নাইম শ্রাবণীর সাথে ওর বিয়ের কথা বলছে আমার শ্বশুর মশাইকে। একটু পর সবাই কিছুটা চুপ করলে আমি বলে উঠলাম, বাবা, আমার একটা কথা ছিল আপনার সাথে। মা, আপনিও শোনেন। কথাটা বলে মিহির দিকে তাকালাম। দেখি ওই রাগে সাপের মতো নিঃশ্বাস নিচ্ছে। মনে করছে ওর সম্পর্কে কি বলবো। আরে বলে ফেলো বাবা। আসলে কথাটা আপনি কিভাবে নেবেন? কথা আমি, মিহি, এমনকি এরা সবাই জানে। বন্ধুদের দেখিয়ে
ওদের তো আমার কথা শুনে মুখে ভয়ের ছাপ চলে এসেছে। আরে বেটা বলে ফেলো, এত ভয় পাওয়ার কি আছে? আমি বড় একটা নিঃশ্বাস নিলাম, এরপর চোখ বন্ধ করে বলতে লাগলাম, নাইম একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটার নাম শ্রাবণী, মিহির বেস্ট ফ্রেন্ড। ওরা দুজনেই দুজনকে ভালোবাসে। আমি ওদের বিয়ে দেওয়ার বিষয়টা আপনাদের জানাতে চাচ্ছিলাম। একদমে কথাগুলো বলে চোখ খুললাম। আমি কথা শেষ করার পর কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। তারপর শ্বশুরজি শাশুড়ির দিকে একবার তাকিয়ে হেসে উঠল। তাকে হাসতে দেখে উপস্থিত সবাই হেসে উঠল, শুধু নাইম বাদে। ওই মাথা নিচু করে আছে। ব্রেকফাস্ট শেষ করে রেস্ট নেওয়ার সময় সবাই মিলে ঠিক করলো দুটো বিয়ে একসাথে হবে, একটা আমার ও মিহির এবং একটা নাইম ও শ্রাবণীর। এরপর আমি বন্ধুদের সাথে বাইরে আসার সময়, আই মেঘ শোনো, বলো। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি আমার জানের আবদার না রাখতে পারি? রেডি হয়ে থেকো। তারপর চলে আসলাম বন্ধুদের সাথে। বন্ধুরা জোর করে একটা নামি দামি রেস্টুরেন্টে নিয়ে গেল। এরপর ইচ্ছে মতো অর্ডার করলো আর বিল আমায় ধরিয়ে দিল। খাওয়ার পর ওদেরকে বিকালে ওদের গার্লফ্রেন্ডদের নিয়ে একটা জায়গায় নাম বলে সেখানে আসতে বললাম। এরপর আমিও নাইম একসাথে বাসায় চলে আসলাম। দোস্ত অনেক ধন্যবাদ। কেন? রেস্টুরেন্টের বিল দিয়েছি বলে? দূর না, আমার আর শ্রাবণীর কথা বাবাকে জানানোর জন্য। আরে ফ্রেন্ডদের মধ্যে নো থ্যাঙ্কস, নো সরি, অনলি গালাগালি। বাড়ি ফিরে মিহিকে বললাম, মিহি বিকেল 4টার আগে রেডি হয়ে থাকবে। আমার ফ্রেন্ডরাও তাদের জিএফ নিয়ে ঘুরতে যাবে আমাদের সাথে। এরপর রুমে গিয়ে কিছুক্ষণ ঘুমালাম। বিকালে মিহি আমাকে ডেকে তুললো। এরপর রেডি হয়ে ওকে নিয়ে নির্দিষ্ট জায়গায় গেলাম। একে একে সবাই আসলো তাদের গার্লফ্রেন্ড নিয়ে। শিহাবের কেউ নাই, তাই ও একা। অন্যদিকে উজ্জ্বল এর ভিতরেই একটা জোগাড় করে ফেলছে। কিরে দোস্ত, কেমনে কি হলো আমরা জানি না। আর দোস্ত যা ভাবছিস তা না, এর সাথে আমার বিয়ে ঠিক করেছে পরিবার থেকে, তাই বিয়ের আগে একটু চুটিয়ে প্রেম করি। বুঝলাম মামা, কিন্তু ট্রিট তো পেলাম না। আচ্ছা দিব, তোরা তো আর ছাড়বি না। তারপর সবাই মিলে ঘোরাঘুরি করে রাত 9টার দিকে বাসায় ফিরলাম। এভাবে হেসে খেলে 1 মাসের মতো পার হয়ে গেল। এর ভিতর আমার নাইম ও উজ্জ্বলের বিয়ে হয়ে গেছে। আজকে ডিউটিতে ছিলাম একটা অপারেশনে। হঠাৎ মিহির ফোন আসে, কিন্তু রিসিভ করার পর আম্মু কথা বলে, হ্যালো মেঘ, জলদি বাসায় আয়, তোর ভাবি অসুস্থ হয়ে পড়েছে। ভাইয়া আর আব্বু কোথায়? তাদের ফোন দিয়েছি, তাদের আসতে লেট হবে। আচ্ছা তুমি টেনশন করো না, আমি এখনই আসতেছি। তারপর আমি জলদি বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে দেখি ভাবি বসে আছে, আম্মু ও মিহি দুই পাশ দিয়ে বাতাস করছে। আমি জলদি মিহি ও ভাবিকে নিয়ে গাড়িতে করে হসপিটালে আসলাম। হসপিটালে এসে ডক্টরকে বললাম, ডক্টর আমার ভাবির কি হয়েছে? তিনি ঠিক আছেন তো? আরে এখানে টেনশনের কিছু নেই, বরং মিষ্টি খাওয়ান, তিনি মা হতে চলেছেন। এটা শোনার পর আমার খুশি দেখে কে। তারপর হসপিটালে মিষ্টি দিয়ে ভাবি ও মিহিকে নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি বাবা ও ভাই সোফায় বসে আছে। ভাইয়া তো টেনশনে ঘামে ভিজে গেছে। আমি গিয়েই মাকে নিয়ে নাচতে শুরু করলাম। এটা দেখে মিহি হাসছে। ভাবি আগে থেকেই লজ্জা পেয়ে আছে। মিহির হাসি দেখে ভাবি আরো লজ্জা পেয়ে গেল। ভাবি দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। এই মেঘ, কি হয়েছে তোর ভাবির? আর এমন নাচতেছিস কেন তুই? ভাবি লজ্জায় ভাইকেও বলতে পারছে না। আমার কথা শুনে ভাই আনন্দে কেঁদে ফেললো। ওই যে বলে না, খুশিতেও চোখে জল আসে। একটা খুশির জোয়ার বয়ে গেল আমাদের পরিবারে। রাতে ডিনার করে এসে শুয়ে আছি। একটু পর মিহি আসলো। ঘরের দরজা লাগিয়ে দিয়ে এসে আমার বুকে মাথা রেখে চুপ করে শুয়ে রইল। আমি একটু অবাক হলাম, মিহি কখনোই এমন চুপ করে থাকে না। এই শোনা, কি হয়েছে তোমার? মিহি কোনো কথা বললো না, আগের মতোই আছে। কি হলো দেখি, তাকাও আমার দিকে, বলে ওর মুখটা তুললাম। এরপর ওর চোখে চোখ রেখে বললাম, বলো আমাকে, না বললে আমি বুঝবো কেমন করে? আমি একটা বেবি চাই, আমিও মা হতে চাই। ওরে আমার সোনারে, তুমি নিজেই তো এখনো পিচ্ছি, তার উপর আবার আরেকটা পিচ্ছি চাই? আমি সিরিয়াস, আমি বেবি চাই। এখন না জান, সময় হলে তখন নিব। না, আমার বেবি লাগবে মানে লাগবেই। আচ্ছা তাহলে তো তোমায় অনেক আদর করতে হবে। তোমাকে বারণ করেছে কে? ওকে, তাহলে এখন নতুন মিশনে নামতে হবে। ওরা দেখছে তো। কই কারা? এখানে তো কেউ নেই। আরে তোমার গল্পের পাঠক পাঠিকারা। তো কি হয়েছে? যা, আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী রে, একটু পর তোমার সব লজ্জা দূর করব। এখন আগে পাঠক পাঠিকাদের বিদায় দিয়ে আসি। এই যে, হ্যাঁ আপনাদের বলছি, আমি এখন আমার বউয়ের আবদার পূরণ করতে একটা নতুন মিশনে নামবো।
তাই আপনারা এখান থেকে যান, আমার বউ লজ্জা পায়। আপনাদের সাথে দেখা হবে নতুন ভালোবাসার গল্পে। টাটা, লাইট অফ। আর বাকিটা ইতিহাস। এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।